সার্কের সক্ষমতা কাজে লাগানো যায়নি পর্যবেক্ষণ বাণিজ্য সচিবের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে ভাবার আহ্বান। দুর্নীতি করতে আগে প্রকল্প তৈরি করা হতো জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এলএনজি আমদানিতে বড় ধরনের লুটপাট হয়েছিল। বেনাপোলের পাশাপাশি আখাউড়া বন্দর দিয়েও ভারতে যাচ্ছে ইলিশ। যোগান সংকটে রফতানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আঞ্চলিক জোট হিসেবে সার্কের সক্ষমতা কাজে লাগাতে পারেনি কোনো দেশ, অথচ বিটুবির আওতায় এখানে $5 ট্রিলিয়ন বাণিজ্য সম্ভব। সেই জন্যই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে ভাবতে হবে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সকালে রাজধানীতে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার উদ্বোধন করেন তিনি। এবারের আয়োজনে অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান, যেখানে দাপট মূলত পাকিস্তানের উদ্যোক্তাদের। আরও রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের স্টল। তবে আসেনি ভারত, নেপাল এবং মালদ্বীপের ব্যবসায়ীরা। বুটিক, জুয়েলার্স, খাবার, হোম ডেকোরেশন এবং ইলেকট্রনিক পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন সবাই। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সচিবের প্রতিনিধিরা বলছেন যে এই রাষ্ট্রজোটকে কার্যকর করা হয়েছে, তাহলে মার্কিন ট্যারিফের মতো অনেক ইস্যু আসিয়ানের আদলে জোটবদ্ধ হয়ে মোকাবেলা করা সম্ভব। সুযোগ রয়েছে সব দেশের পর্যটন নিয়ে নতুনভাবে বিনিয়োগের। $5 ট্রিলিয়ন আপনার ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, তো এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। সাফটার আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলো যে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল সেটি কার্যকর ছিল মাত্র 3 বছর। তারপরে সার্বিক গতিতে কিছুটা নেতিবাচক ধারা আসতে শুরু করে। তার মানে আঞ্চলিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি কোনো দেশই। কিছুদিন পরেই এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ও নেপাল, কিন্তু এই দুটি দেশও এখনো নিজেরা আলোচনা করেনি যে তারা বের হয়ে যাওয়ার পরে কিভাবে এক হয়ে দক্ষিণ এশিয়ার জন্য কাজ করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এলএনজি আমদানিতে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, আগে দুর্নীতির জন্য প্রকল্প তৈরি করা হতো। 3 মন্ত্রণালয় থেকে 45,000 কোটি টাকা বাঁচিয়েছে অন্তর্বর্তী সরকার। তেলের দামটা কিন্তু ইন্ডেক্সের সঙ্গে, গ্লোবাল ইন্ডেক্সের, সেটা কিন্তু বিডিং প্যারামিটার না, কিন্তু প্রিমিয়ামটা হচ্ছে বিডিং প্যারামিটার। সেখানে দেখা গেল যে 35% কমে আসে, শুধুমাত্র একটি মাত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং প্রতিযোগিতার কারণে। এবং বার্ষিক অ্যানুয়ালাইজ বেসিস আমরা এই শুধুমাত্র একটি পারচেজ থেকে 1500 কোটি টাকা সেভ করলাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। দুপুরে আখাউড়া স্থলবন্দরে 2টি ট্রাকে করে 1200 কেজি মাছ রফতানি করা হয়েছে। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1525 টাকা। রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানিয়েছেন যে বন্দরে ইলিশ মাছ ভর্তি একটি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমোদন দেয় সরকার। আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি কার্যক্রম শেষ করতে হবে। ইলিশ রফতানি একসময় উন্মুক্ত থাকলেও 2012 সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে 2019 সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে রফতানির সুযোগ দেওয়া হচ্ছে। এবারও যোগান সংকট এবং অতিরিক্ত মূল্যের কারণে রফতানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় রয়েছে। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি হয়। এই বছর বাণিজ্য মন্ত্রণালয় 1250 মেট্রিক টন মাছের রপ্তানি অনুমোদন দিয়েছে। আজকে সকালে শিপমেন্টে আমরা 12.5 টন মাল, প্রায় 1250 কেজি মাল আমরা রপ্তানি করেছি। বিকেলেও আরও 1250 কেজি মাছ রপ্তানি হবে।
সরবরাহ সীমিত থাকায় গত দুদিনে বেনাপোল বন্দরে মোট 56 টন ইলিশ রফতানি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাত 37 টন এবং আজ 19 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানিয়েছেন, পরীক্ষা শেষে তাদের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি চালান নিরাপদ এবং উচ্চমানের। রফতানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম বলেছেন, দুর্গাপূজার কারণে ইলিশের চাহিদা এখন একটু বেশি। 37টি প্রতিষ্ঠানকে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ ইতিমধ্যে ভারতে রপ্তানি করেছে। দর্শক, ইলিশ রপ্তানি খবরাখবর জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চেয়ে বেনাপোল স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, আজকের রপ্তানি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে 37টি প্রতিষ্ঠানের রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সর্বমোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত 16ই সেপ্টেম্বর থেকে এই অনুমোদন কার্যকর শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু প্রথম চালানে ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এবং দ্বিতীয় দিনের মতো অর্থাৎ আজকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি 6টি ট্রাকে সর্বমোট 18.79 মেট্রিক টন ইলিশ ভারতের পেট্টাপোল বন্দরে রপ্তানি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন অফিসার মোহাম্মদ সজীব শাহর সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে মৎস্য অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে 37টি প্রতিষ্ঠানকে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে, যার ফলে গত মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দরে ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো ইলিশের রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। বেনাপোল স্থলবন্দরে 2 দিনে সর্বমোট 56.25 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের মৎস্য অফিসার সজীব শাহ। বেনাপোল স্থলবন্দরের স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান রেজাউল করিমের সাথে আমার কথা হয়েছে। রেজাউল করিম জানিয়েছেন যে দেশীয় বাজারে ইলিশের উৎপাদন কম এবং সরবরাহ কম থাকায় তারা যে পরিমাণ ইলিশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে, এই পরিমাণ ইলিশ কিন্তু ভারতে রপ্তানি করা সম্ভব হবে না বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ খবর। স্মৃতি। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু আখাউড়ায় সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই। আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু সেখানে আছেন। মিশু, রফতানির লক্ষ্য অর্জন নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন এবং ভারতের যে পরিমাণ আসলে ইলিশ চাচ্ছে সেই পরিমাণ আসলে আমরা দিতে পারছি কিনা? স্মৃতি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার সহকর্মী বেনাপোল থেকে যেমনটা জানিয়েছেন, কামাল হোসেন জানিয়েছেন, যেটা আসলে বেনাপোলে 2 দিন যাবৎ যেভাবে ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, তা আজকেই কিন্তু প্রথম চালান গেল আখাউড়া, যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য। সেখানে কিন্তু গত রাতেই কিন্তু ইলিশ মাছ ভর্তি 2টি ছোট পিকআপ চলে আসে বন্দরে। আজকে প্রায় 2:45 নাগাদ কিন্তু এই ইলিশ ভর্তি যে পিকআপ, সেখানে প্রায় 1200 কেজি ইলিশ কিন্তু সেখানে এই পথে ত্রিপুরার আগরতলায় রপ্তানি হয়। সেখানে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন, তারা বলেন যে 3টা সাড়ে 3টার পরে কিন্তু আরো প্রায় 1200 কেজি ইলিশ কিন্তু এই পথেই আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় যাবে। তার মানে আজকে প্রায় 24 থেকে 2500 কেজির মতো ইলিশ যাবে। ব্যবসায়ীরা আমাকে জানালেন যে তারা বলছেন যে এই 1200 যে মেট্রিক টন ইলিশ আজকে এই পথে 1200 কেজি ইলিশ যে গেল, সেখানে কিন্তু ইলিশের বাজারে যে না মিলার কারণে তারা কিন্তু ব্যবসায়ীরা এই যে ভারতে ত্রিপুরা যাবে যে ইলিশ, সেটা কিন্তু তারা মিলাতে পারছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং তারা বলছেন যে হয়তো বাংলাদেশের বাজারে কিন্তু ইলিশের চাহিদা রয়েছে। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনি বিদ্যমান আইনে যেটা আছে সেটার একটা চেঞ্জেস আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা পাবেন। আমরা এই
চেঞ্জগুলো আসছে এটার পরে আপনারা এটা পাবেন। এটা বর্ণনার তেমন কিছু নেই। আপনারা দেখবেন যে বিদ্যমান আইনে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। আর নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। আর এইটার লেজিসলেটিভ এগুলো আমরা আপনাদেরকে দিব। আপনি না পড়লে এটা আপনি এইখান থেকে আমি বর্ণনা দিলে আমি মনে হয় না আপনারা এটা আইডিয়াটা পাবেন। এটা আমি মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আর একটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। এটা আছে দেখেন তো ওইটা কর্মকর্তা কর্মচারীদের যেটা যেমন ধরেন বিবেচ্য খসড়া অনুযায়ী যেটা শাস্তির বিধানের এটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা, এগেন আইনটা আবার বলছি, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 সনের 13 নম্বর আইনের সংশোধনের প্রস্তাব যেটা আজকে পাশ হয়েছে। এইটা অনুযায়ী বিবেচ্য খসড়া অধ্যাদেশ দ্বারা নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 191 বিদ্যমান 8টি ধারার মধ্যে নিম্নবর্ণিত 3টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা শুনছিলাম তার বক্তব্যটি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন 176 জন বাংলাদেশি। সকাল 10:45টার দিকে তারা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ দেশটির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় দেশে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। বুধবার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। সকালে বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই দলটি। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়া থেকে তাদের বিদায় জানিয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেখানকার বাংলাদেশি দূতাবাস। দালালের সাথে কথা হয়েছে যে আমাকে বডি কন্ট্রাক্টে নিয়ে যাবে 22 লক্ষ টাকা, তো 12 লক্ষ টাকা লিবিয়া থাকতে দিতে হবে আর 10 লক্ষ টাকা ওভার গেলে দিতে হবে। এখান থেকে গেছে দুবাই থেকে গেছে মিশর থেকে লিবিয়া গেছে। অনেক মায়ের অনেক অত্যাচার করছে। এগুলা আমার এই হাত ফসে গেছে, এই হাত আমার ফসে গেছে। এরপরে এগুলা সবগুলো অত্যাচার করছে। এরপর ফাঁয়ের তাউল্লা হাতে আমার হাত কাটিয়ে দিছে, আমার নখ কাটিয়ে দিবার জন্য করছিল। এরপরে আমার হাত কাটিয়ে 2 মাস পর্যন্ত গেম করেছিলাম, অনেক কষ্ট হয়েছে। পরে ওই জায়গার থেকে কালা বুশ যেটা কয় লিবিয়ার প্রশাসন এরা নিয়ে গেছে, নিয়ে যে জেলে আটকেছিল, জেলে ছিলাম আরো 2 মাস। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে, কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজার। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচকে কিন্তু আজকে দিনের শেষেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। আজকে দিন শেষে ঢাকার শেয়ারবাজার কথা যদি বলি, প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটা কিন্তু 42 পয়েন্টের মতো কমে গেছে 5449 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসি সূচক সেটিও 13 পয়েন্টের মতো কমে 1178 পয়েন্টে আছে। থার্টি সূচক সেটি 2107 পয়েন্টে অবস্থান করছে, সেটিও 19 পয়েন্টেরও বেশি, কাছাকাছি 20 পয়েন্টের মতো কমে টোটাল ট্রেড করেছে আজকে ঢাকার শেয়ার বাজার 654 কোটি 72 লাখ টাকার শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে দিনের শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের কিন্তু পতন হয়েছে। 303টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, মাত্র সারাদিন ধরেই 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 50টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে খান ব্রাদার্স পিপি ওভেন এটি প্রথম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, এবং টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি আজকে দিন শেষে 30 কোটি টাকার মতো, এবং টোটাল সকাল থেকে ট্রেড হচ্ছে 159 থেকে
থেকে 165 টাকার মধ্যে 163 টাকা 30 পয়সায় কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল। এরপরে সামিট অ্যালায়েন্স পোর্ট এটি দ্বিতীয় অবস্থানে আছে, প্রায় 19.66 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে 19 কোটি টাকার কিছু বেশি লেনদেনের টেকনোড্রাগ এটি তৃতীয় অবস্থানে আছে আজকে টপ 20। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও সকালের দিকে শুরুটা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল। আজকে দিন শেষে সার্বিক সূচক এটি সিএসপি সেটি আজকে টোটাল 78 পয়েন্টের মতো কমেছে এবং 15,337 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। আজকে টোটাল ট্রেড করেছে ঢাকা শেয়ার বাজার চট্টগ্রাম শেয়ার বাজার 12,51 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সিএসসিতে 207টি প্রতিষ্ঠানে, এর মধ্যে 127টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে আজকে টোটাল, এবং 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 32টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।